সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা ভিডিও আমার চোখে পড়েছে এবং সেই ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত। যদিও বাংলাদেশে এখন আ নির্বাচনের ডামাডোল বাজছে। নির্বাচন খুব সন্নিকটে হয়তোবা এই সপ্তাহের ভিতরেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন, ডেট ঘোষণা করবেন। এর মধ্যেই আমরা দেখেছি বিএনপি, আ জামাতে ইসলাম তারা তাদের প্রার্থী ঘোষণা করেছেন। এনসিপি থেকে শুরু করে অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু নিজ, নিজ এলাকাতে তারা গণসংযোগ শুরু করে দিয়েছে। এবং বাংলাদেশের অতীত ইতিহাস যদি আমরা দেখি যে বাংলাদেশে এখন পর্যন্ত মানে এই সর্বশেষ নির্বাচনে মানে আওয়ামী লীগ সরকারের আগে যে নির্বাচনগুলো হয়েছে বড়, বড় দলগুলো তাদের নিজ, নিজ এলাকাতে নির্বাচনের ভোটার আ কাটার জন্য আরকি তারা কিছু ব্যাড প্র্যাকটিস করতো আরকি। এটা আমরা সবাই জানি ওপেন সিক্রেট। সেটা হচ্ছে তারা টাকার বিনিময়ে ভোট কিনত। এবং এটা আমরা রাজশাহীতেও দেখেছি। রাজশাহীতে শুধু জাতীয় সংসদ নির্বাচনে না, এটা একদম আ ওয়ার্ড কমিশনার নির্বাচন কিংবা আমাদের গ্রামের বাড়িতে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা মেম্বারের ভোটে সেখানেও কিন্তু একটা টাকার খেলা হয়। এটা আমরা সবাই জানি। এবং সেটা আ সেই স্বাধীনতার পর থেকে বছর পর বছর হয়েই নাকি আসছে। মানে আমরা আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে যেটা যেমন দেখছি, আমরা আমার বাবাদের কাছে, চাচাদের কাছে শুনেছি এটার খেলাটা আরো আগে থেকে চলতো আরকি। যাই হোক সেটা বড় ব্যাপার না। কিন্তু এখন কি এই একবিংশ শতাব্দীতে এসে কিংবা এই সময়ে ২০২৫ সালে এসেও কি আমাদের এই ধরনের ঘটনা দেখতে হবে কিনা? যদিও এখন মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু এখন মাঠে আছে বিএনপি এবং জামাত। তো এই বড়, বড় শক্তিধর দলগুলোর মধ্যেও কিছু, কিছু দৃশ্য আমাদের আসলে আমার কাছে মনে হচ্ছে এটা পরিবর্তনের একটা সুর। আর সেটা হচ্ছে যে সম্প্রতি দেখলাম যে ওসমান হাদি তিনি ঢাকা ৮ আসন থেকে মির্জা আব্বাসের মেবি এগেইনস্ট এ ৮ আসন থেকে তিনি স্বতন্ত্র নির্বাচন করছে। এবং তার এগেইনস্ট এ যে প্রার্থীগুলো আছে তারা সবাই হেভিওয়েট। শুধু তারা হেভিওয়েট মানুষ হিসাবে না, দল হিসাবে, টাকা-পয়সার দিক থেকে সব দিক থেকে হেভিওয়েট। কিন্তু যখন ওসমান হাদি ভোরবেলা ফজর ওয়াক্ত থেকে শুরু করে তিনি যখন গণসংযোগ করছে, মেবি বাংলা মোটরের ওখানে দেখি যে একজন রুটি কলা বিক্রেতা তার হাতে ৳১,০০০ টা নোট দিয়েছে। সে ১ম এ মনে করেছিল মনে হয় ৳১০০ নোট। পরে যখন দেখে যে এটা ৳১,০০০ নোট সে হয়তো ফেরত দিতে আসছিল কিন্তু সেই ব্যক্তি নেয়নি। দেখেন যে ঠিক এস একই ঘটনা আমরা কিন্তু দেখেছি যে আমাদের হাসনাত আব্দুল্লাহ, এনসিপির এই ২ জনের ভিডিও আমার চোখে পড়েছে জন্য আমি বলছি। বিষয়টা হতে পারে খুবই এক্সেপশনাল, খুবই রেয়ার এই ধরনের ঘটনা ঘটে না। আ কিন্তু যেটা হচ্ছে যে এই যে হাসনাত আব্দুল্লাহকেও দেখছি যে এক বয়স্ক মহিলা বোরকা পরা তিনি এসে তার হাতে টাকা গুঁজে দিচ্ছেন। হাব আ এই আম আ হাদিকেও দেখছি যে সাধারণ মানুষ টাকা গুঁজে দিচ্ছে নির্বাচন করার জন্য। এক পক্ষে ছিল প্রার্থী ভোটারদেরকে টাকা দিচ্ছে ভোট কিনে নেওয়ার জন্য। আর এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সাধারণ মানুষ ভোটার নিজে টাকা দিচ্ছে তার পছন্দের প্রার্থীকে ভোট করার জন্য। যখন কোনো প্রার্থী টাকা দিয়ে তার কাছে ভোট কিনে নেয়, তখন সেটা হয়ে যায় একদম আ আমি তো তোমার কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনে নিয়েছি। সো তোমার আগামীতে তোমার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সো টাকা দিয়ে আমার ভোট কেনা শেষ। এই যে প্রার্থী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের ভিতরে যে একটা অর্থনৈতিক লেনদেন হয় এবং সেটার একটা উদ্দেশ্য থাকে যে ভোট কিনে নেওয়া, তখন কিন্তু সেই ভোটারের কাছে কিন্তু সেই প্রার্থী আর কোনো লায়াবল থাকে না। তার আর কোনো লায়াবিলিটিস থাকে না ভোটারের কাছে। কিন্তু যখন ভোটার স্বয়ং নিজে প্রার্থীকে টাকা দেয়, তখন এই টাকা দেওয়া মানে ভোটার শুধুমাত্র ওই ব্যক্তিকে সাহায্য করছে না। সে তখন ওই ব্যক্তিকে তার নিজের নেতা ভাবছেন। তিনি যখন তার নিজের নেতা ভাবছেন ওই ব্যক্তিকে টাকা দিয়ে মানে একটা ওনারশিপ তৈরি হচ্ছে তার এই নেতৃত্বের ভিতরে এবং সত্যি, সত্যিই সেটা তিনি মনে প্রাণে বিশ্বাস করছেন জন্যই তাকে আ বিশ্বাসের জায়গা থেকে তাকে সহযোগিতা করছেন যে না এরকম মানুষ সংসদে আসা উচিত, এরকম মানুষ আমাদের নেতা হওয়া উচিত। সেটা কিন্তু উভয় ক্ষেত্রেই। এই যে হাসনাত আব্দুল্লাহর কথা বলেন, ওসমান হাদির কথা বলেন। ২ জনের ক্ষেত্রেই কিন্তু ভোটাররাই টাকা দিচ্ছেন। তার মানে ভোটাররা আসলে তাদেরকে ওন করছেন। এটাও বাস্তব কথা যে এনসিপি থেকে হয়তোবা একজন সদস্য, একজন মনোনীত যারা এবার ক্যান্ডিডেট যারা আছেন, তারা হয়তোবা কেউই পাস করবেন না। যদি কারো সাথে জোটে না যায়। হয়তোবা হাদিও কিংবা ফুয়াদ এরা কেউই হয়তোবা পাস করবে না। এরা কেউই হয়তোবা সংসদে যাবে না। এরা হয়তোবা সবাই টাকার কাছে হেরে যাবে বাংলাদেশে এই নির্বাচনে। কিন্তু যে পরিবর্তনটা শুরু হলো, এইটা এইটার হয়তোবা ফলাফল আমাদের দেখতে হয়তোবা আরো ২০ বছর ২৫ বছর সময় লাগবে। কিন্তু যে পরিবর্তনটা এখন শুরু হলো, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা রিমার্কেবল একটা পরিবর্তন। হতে পারে সেটা খুবই ছোট্ট একটা পরিসরে।
কিন্তু এইটা কিন্তু আমরা আসলে এরকমটাই চাই। সাধারণ মানুষ এরকমটাই চায়। এবং দেখেন আওয়ামী লীগ চলে গেছে। আওয়ামী লীগ এখন মাঠে নেই, আওয়ামী লীগের কথা বাদ। কিন্তু বিএনপি এখন মাঠে আছে। বিএনপি আ এবং জামাত এরা এদের ভিতরে যে এখন সম্পর্ক যেভাবে তারা একজন আরেকজনকে আ বা কাউন্টার করছে এগুলো আসলে খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়। এটা নিয়ে আমি পরে আরেকটা এপিসোডে কথা বলব। কিন্তু যেটা নিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে যে এইটা খুবই ভালো একটা লক্ষণ। এটা পরিবর্তনের সূচনা মাত্র এবং এই পরিবর্তনটাই হয়তোবা একসময় রাজনীতিতে একটা বড় পরিবর্তন এনে দিবে। যেটা আ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেও কিন্তু একটা সহায়ক ভূমিকা পালন করবে। আপনি দেখেন যে গত ৫৪ বছরে আমরা ২০০১ সাল থেকে যদি দেখি আরকি যে কারা আসলে সংসদে গেছেন। কারা জনপ্রতিনিধি হয়েছেন, তারা কিভাবে আসলে আ একদম প্রান্তিক পর্যায় থেকে উঠে আসছেন? তারা কি আসলে সত্যিকার অর্থে জনপ্রতিনিধি ছিলেন? নাকি শুধুমাত্র কেন্দ্রে আ তাদের নেতাদেরকে মনোরঞ্জন করে টাকা-পয়সা দিয়ে মনোনয়ন কিনে তারা ভোট কিনে আসলে সংসদে গেছেন? যখন কেউ কেন্দ্রে টাকা ঢেলে যখন মানে প্রান্তিক পর্যায়ে টাকা দিয়ে ভোট কিনে তিনি যখন এমপি হন কিংবা মন্ত্রী হন, আসলে তখন সাধারণ মানুষের কাছে তার কোনো দায়বদ্ধতা থাকে না। এবং তিনি এরকম অনেক আমরা আ এমপি দেখেছি গত ১৫ বছরে। সে বছরে ৬ মাসে একবার তার নিজ এলাকায় যায় না। কারণ ওই যে তাদের তো কোনো দায়বদ্ধতা ছিল না। কেন্দ্র থেকে মনোনয়ন নিয়ে এসে বিনা ভোটেই তিনি আসলে এমপি হয়েছেন। এটা রাজশাহীতে আমরা নিজেরাই দেখেছি। খুব কাছের মানুষজনদেরকে আমরা দেখেছি। তো সেদিক থেকে যখন মানুষের ভিতরে বা জনগণের উপরে যখন কোনো দায়বদ্ধতা থাকে না, তার আসলে এলাকা নিয়ে তার কোনো ভাবনা থাকে না। যদিও একজন মন্ত্রী কিংবা পার্লামেন্ট মেম্বার কোনো আ কোনো তার আসলে জব ডেসক্রিপশন এর ভিতরে এলাকার কোনো উন্নয়ন থাকে না। কিন্তু তিনি তো করবেন আ পলিসি মেকিং করবেন। তিনি তো আইন প্রণয়ন করবেন। সো তার এই আইন প্রণয়নের ক্ষেত্রে কোন আইন করলে আসলে মানুষের জনকল্যাণ হবে, সেই বিষয়ে তার আসলে খুব একটা জ্ঞান থাকে বলে আমার মনে হয় না বা তিনি ভাবেন বলে মনে হয় না। কারণ বাংলাদেশে ওই সংসদে গিয়ে কোন আইন পাস হবে আর কোন আইন পাস হবে না, সেটা অনেক আগে থেকে নির্ধারণ হয়েই থাকে। যেই আইনটা আসলে দলের পক্ষে যায়, সেই আইনই পাস হয়। যে আইনটা দলের পক্ষে যায় না, সেটা আর পাস হয় না বা সেটা তখন আর না ভোটটি বেশি জয়লাভ করে আরকি। তবে এইটুকু আমাদের একটু মানে আমরা আমরা মনে করি যে না এই পরিবর্তনটা দরকার। যখন ভোটার প্রার্থীকে টাকা দিচ্ছে তার মানে এইটা সমাজের জন্য অনেক বড় একটা পরিবর্তন। হতে পারে এইটা ১ মিনিট ২ মিনিটের ভিডিও ক্লিপ কিন্তু এইটার যে মেসেজ দিচ্ছে এইটা কিন্তু অনেক বড় একটা মেসেজ। এই যে ভোট কিনে আসলে কতজনের কাছ থেকে বড়, বড় দলগুলো ভোট কিনবে। যদিও আ জামাত একটু নির্বাচন করে তারা একটু ডিফারেন্ট ভাবে। তাদের প্রার্থীদের টাকা না যা লাগে তার থেকে আসলে তার কর্মীরা তার পিছনে ইনভেস্ট করেন, তার দল তার পিছনে ইনভেস্ট করেন। কিন্তু অপরপক্ষে বিএনপি দেখেন, বিএনপি কিন্তু আসলে টাকা ইনভেস্ট করতে হয়। যে সকল প্রার্থীরা আসলে নিজ, নিজ এলাকায় মনোনয়ন পেয়েছেন, দেখবেন কেন্দ্রে তাদেরকে কারো ৮০ কোটি, ১০০ কোটি টাকা দিয়ে কিন্তু মনোনয়ন কিনে নিয়ে আসতে হয়েছে। এবং তারা এখন টাকা ঢালছেন। কারণ কোন অবস্থাতে রিস্ক নিতে চান না। এট এনি কস্ট। কারণ অলরেডি তো ৬০-৭০ কোটি টাকা ঢালা হয়ে গেছে। এখন যদি এলাকায় ১০ কোটি টাকা যদি ঢালতে পারেন, তাহলে আগামী ১০ বছর তো তার আসলে ফিউচার শাইন। এই টাকা তুলতে খুব একটা সময় লাগবে না। তো এই যে প্রথাগত যে ব্যবস্থা, এই প্রথাগত ব্যবস্থাতে আসলে জনগণের কোনো ভাগ্য পরিবর্তন হয় না। কিন্তু জনগণ যখন টাকা দিয়ে কোনো প্রার্থীকে সংসদে পাঠায়, তখন কিন্তু ওই প্রার্থীর একটা দায়বদ্ধতা থাকে তার এলাকার মানুষজনের উপরে। সো তিনি এমন কিছুই করবেন যেটা তার এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয়। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে, এই যে দেখেন ফুয়াদ বলেন, বা ওসমান হাদি বলেন কিংবা আ হাসনাত আব্দুল্লাহ বলেন, নাহিদ বলেন, আমরা মনে প্রাণে চাই এই ছেলে-মেয়েগুলো, এই মানুষগুলো সংসদে যাক এবং সংসদে যাওয়া এদের দরকার আছে। যদিও হয়তোবা তারা এই টাকার খেলায় হেরে যাবে। তারা হয়তোবা এই নোংরা রাজনীতিতে তারা হয়তোবা পেরে উঠবে না। তবে ৫ বছর হোক, ১০ বছর হোক কিংবা ১৫ বছর পরে হোক, এরা একসময় সংসদে যাবে। কারণ এদেরকে এখন সংসদে যেতে দেওয়া হবে না। কারণ বিএনপি, জামাত কিংবা অন্যান্য বড় দলগুলো আছে, তারা খুব ভালো করেই জানে এদের সামর্থ্যটুকু কতটুকু। যেই ছেলেমেয়েগুলো বাংলাদেশের শেখ হাসিনাকে তাড়াতে পারে, পুরো আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তাড়াতে পারে, তারা সংসদে গেলে যে তাদের জন্য খুব একটা সুখকর হবে না, এটা তারা খুব ভালো করেই জানে। যদি এরা হয়তোবা সরকার গঠন করবে না। কিন্তু এরা বিরোধী দলে থাকার পরেও যেভাবে ডিফেন্ড করবে, এইটা হয়তোবা তারা নাও নিতে পারে আসলে দিন শেষে। সো দ্যাটস হোয়াই হয়তোবা এই ধাক্কায় এরা কেউই হয়তোবা সংসদে যাবে না। তবে আমরা বিশ্বাস করি পরিবর্তন আসা উচিত। যেই পরিবর্তন দেশের নাগরিকরা টাকা দিয়ে প্রার্থীকে নির্বাচন করাচ্ছেন, নির্বাচনের খরচ নির্বাহ করছেন। এইটি অনেক বড় একটা মেসেজ আগামী দিনের বাংলাদেশের জন্য। আমরাও চাই
এই নতুন তরুণরা সংসদে যাক, তরুণরা আ আইন প্রণয়নের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করুক এবং সত্যিকার অর্থে দেশের উন্নয়নের জন্য এই তরুণরা যে ভূমিকা পালন করতে পারবে, সেটা হয়তোবা অনেক ক্ষেত্রে অনেক প্রবীণের পক্ষেও সম্ভব হবে না। কারণ প্রবীণরা এখনো তারা ওই মান্ধাতার আমলেরই আ সেই আ বা ধারাতেই তারা এখনো রাজনীতি করে আসছেন। তাদের কথা বলার টোন, তাদের চিন্তাভাবনা, তাদের ভাবনা সব ওই পাশ্চাত্যের মতনই আছেন। পৃথিবী যে পরিবর্তন হয়ে গেছে, এতে যে ২০২৫ সাল, ইভেন বিএনপি নিজেও তারেক রহমান, আমার ধারণা তারেক রহমান নিজেও তরুণদের পালস বুঝতে পারছেন না আরকি, হ্যাঁ? তিনি পালস বুঝতে পারছেন না জন্যই হয়তোবা বলছেন যে নির্বাচন আসলে মানে প্রার্থী দেখে নয়, নির্বাচন হবে মার্কা দেখে। এটা যে কত বড় একটা আত্মঘাতী কথা, এটা নিয়ে আগামীকাল নিঃসন্দেহে কথা বলব আরকি। তবে আমার মনে হয় তরুণদের পালস ধরতে পারছেন না। তরুণরা কি করতে পারেন? বিগত সময়ে দেখা গেছে স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে এই সর্বশেষ ২০২৪ এর তরুণরা কি করতে পারে সেটা দেখিয়েছে। তো আমার মনে হয় তরুণদের সুযোগ দেওয়া উচিত, সংসদে যাওয়া উচিত এবং তারা আমার মনে হয় যে দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রকৃত মানুষের জীবনমান পরিবর্তনের ক্ষেত্রে তারা যে রিস্ক নিতে পারবে, তারা যে ইনোভেশন আনতে পারবে সেটা হয়তোবা প্রবীণরা নাও আনতে পারে। তবে হ্যাঁ, প্রবীণদেরও দরকার আছে। প্রবীণরা মাথার উপরে ছায়া হয়ে থাকবে, অভিভাবক হয়ে থাকবে। কিন্তু মূল চালিকা শক্তি হিসেবে তরুণরাই কাজ করবে। সে প্রত্যাশাই আমার এবং আমার ধারণা আমাদের সবারই।